এদিকে আবারও শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয়েছে। কেঁদে কেঁদে দেশবাসীর কাছে ক্ষমা চাইল হাসিনা। তবে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে আবারও নেতাকর্মীদের মাঠে নামার আদেশ দিয়েছেন তিনি। অন্যদিকে দীর্ঘ 5 মাস পরে আবারও দেখা মিলেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের। দিয়েছেন শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা। আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে, নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে আকর্ষণীয় একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু ভিন্নভাবে আজকে ভিডিওটির দিকে ভিন্নভাবে খেয়াল করবেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা নিষেধ, তারপরও তিনার বক্তব্য ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে ক্ষান্ত হয়নি। এবার যেই তথ্যগুলো বেরিয়ে এসেছে, তিনি কেঁদে কেঁদে রীতিমতো ফোন কলে ভাসিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে তিনি কঠিন আকারে শাসিয়েছেন, বা তার জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে হয়েছিল এবং ডাইরেক্ট দোষ দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। দর্শক, চলুন আমরা শেখ হাসিনার সেই কান্না জড়িত কণ্ঠে সেই বক্তব্যটি শুনে আসি। পাশাপাশি আমরা দেখব ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সে আবারও প্রকাশ্যে এসেছে, আবারও গরম বক্তব্য দিয়েছে, আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে। এই কয়েকের ভিতরেই তারা মাঠে নামবে এবং ডক্টর ইউনূসের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না, যতই প্রশাসনের বাধা আসুক। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটি কঠিন গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ না, কঠিন গুরুত্বপূর্ণ। তো আমরা একে একে দেখি, আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি আওয়ামী লীগের যারা আছেন তারা একটু করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। চলুন। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই। আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো। এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের, সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে। পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে। খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবচেয়ে বড় কথা, পুলিশ, কত হাজার যে পুলিশ হত্যা করেছে। এবং শুধু হত্যা করে না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা। আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা দিয়েই যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি, সে তো এনটিপি তে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, পুতুল, সবার, পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে। সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট।
কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্রের হার কমেছি, মানুষের কল্যাণ করেছি, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিলপত্র কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসেছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে। কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছিল, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় 14%-এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই। আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা সব থেকে, আমরা তো দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% তা কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস। জিডিপি কমে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত, কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী। কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে, তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যা লুটপাট কত করেছে এদেরও চায়নি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করাও। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, কত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। হলি আর্টিজানে যখন আক্রমণ হলো, আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম, সাজাপ্রাপ্ত আসামি ইউনূস সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত, হলি আর্টিজানের আসামি, 7 খুনের আসামি সবই মুক্ত। কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নেই। আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতির ব্যাপারে FBI এর একজন অফিসার, তিনি কিন্তু একটা মেসেজ দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে। সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, সেই সাক্ষী দিয়েছে তার সাজা। এবং খালেদা জিয়ার নাইকো কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। সে অসুস্থ হয়ে যায় বারবার, আমি তো তাকে যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে। সে একটা মামলা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস। বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোল ঢলে পড়ছে জায়নামাজেই, জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে
সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর, ইতিহাসের নির্ধারক, শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম, একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি। শুধু তাই নয়, কোটা সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে। বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন। শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবরদখল করাই ছিল তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে, শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইনডেমনিটি প্রদান করেছে। শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কাছেই যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার। আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চে যেটি বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটির মাধ্যমে এই অনির্বাচিত, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা। বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে। বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার। ধানমন্ডি 32 নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই, একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি 32 নম্বর, এই হোক আমাদের প্রত্যয়। একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা, শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের। একই সাথে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি, জনগণের জীবন, নিরাপত্তা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে, অফলাইনে, যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা শিক্ষার্থী, বন্ধু, সহপাঠী, পরিবার, স্বজনদের বই উপহার দেব। নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবেন। আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারবা না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাচন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের ভিডিওর ওনারদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আজকে আপনাদের কাছে একটা ভোট চাই। আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর আসল মাস্টার মাইন্ড কি সেনাপ্রধান? আমি মনে করি না। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। পাশাপাশি সাদ্দাম হোসেন যেই বক্তব্যগুলো দিয়েছেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে, যেটা সম্ভব হয়নি আজকে, প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কোনো অনুষ্ঠান বাংলাদেশে করতে দেওয়া হয়নি। তো এখন এই বিষয়ে আপনাদের মতামত, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে। তো আর কথা বাড়াবো না, আপনাদের মতামতগুলো দিবেন, দেখবো যে কে কী বলতে চান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, এতক্ষণ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।